নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। দেশের মধ্যে রাম নাম এখন চারিদিকে ধ্বনিত হচ্ছে, অর্থাৎ জয় শ্রীরাম ধ্বনিতে গোটা দেশ আজকে মুখরিত। ঠিক সেরকম জায়গায় আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছেন মমতা। সেই মমতা ব্যানার্জির রাজনীতির ভবিষ্যৎ এবং এই রাম মন্দির নিয়ে তার যে জায়গা, সব নিয়ে চলুন শুরু করা যাক এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ রুদ্রবার্তা। আপনারা জানেন আজ গোটা দেশ, শুধু দেশ বলবো কেন, গোটা বিশ্ব আজকে রামময় হয়ে যাচ্ছে। কারণ ধীরে ধীরে সকলের মুখে একটাই ধ্বনি উচ্চারিত হচ্ছে, আর সেটা হচ্ছে জয় শ্রী রাম। আজ 19 তারিখ, 20, 21, তারপরেই 22, অর্থাৎ দুটো দিনের পরেই সেই বিখ্যাত দিন, যে দিনের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, যে দিনটার জন্য সমস্ত সাধুরাও অপেক্ষা করে আছে অধীর আগ্রহে। সেই দিনটা আর মাত্র কটা দিন বাকি, মানে দুটো দিন বাকি। তার আগে পশ্চিমবঙ্গে রাজনীতির পরিপ্রেক্ষিতে এই রাম মন্দির আন্দোলন এবং মমতা ব্যানার্জির অবস্থান, এই নিয়ে একটু আমরা দেখে নিই যে রাজনীতির জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যে সমস্ত পদক্ষেপ এই রাজ্যে নিয়েছেন, তার ফলে মমতা ব্যানার্জির রাজনৈতিক যে উদ্দেশ্য বা যে লাভের জন্য তিনি সমস্ত পদক্ষেপগুলো নেন, কতটা লাভজনক, কতটা ক্ষতি করতে পারে। এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জয় শ্রীরাম ধ্বনিতে আপত্তি করতেন। আমরা দেখেছি তিনি রেগে যেতেন। সেই রেগে যাওয়ার ভিডিও আজও চারিদিকে পাওয়া যায়। হঠাৎ করে গাড়ি থেকে নেমে গিয়ে তিনি বলতেন, এই আমাকে গালাগালি দিচ্ছে, কারণ জয় শ্রীরাম ধ্বনিতে তিনি গালাগালি পেয়েছেন। আর গোটা বাংলার সাধারণ মানুষ ভেবেছিল জয় বাংলা ধ্বনিটা হচ্ছে বাংলাদেশের, তাই তারা আশঙ্কিত ছিল, চিন্তিত ছিল যে কি হবে। 2021 নির্বাচনের পরে আমরা দেখেছি জয় বাংলা ধ্বনি দিয়ে কিভাবে যারা যারা বিজেপিকে সাপোর্ট করেছিল তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। সিএ আন্দোলনকে এখানে এমন করে প্রচার করা হয়েছিল, এমনভাবে দেখানো হয়েছিল যে সিএ এসে গেলে মুসলিমদের সমস্ত বের করে দেওয়া হবে, এই সমস্ত বলে একটা বাতাবরণ তৈরি করে দিয়ে ভারতবর্ষের মধ্যে প্রথম যদি কোথাও সিএ বিরোধিতা আগুন জ্বলে থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। মমতা ব্যানার্জির উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ভোট। এখনো তিনি বলেন, আমি সিএ করতে দেব না, যতদিন প্রাণ আছে আমি সিএ করতে দেব না। তিনি অনেক কিছুই বলেছেন করতে দেব না, কিন্তু একের পর এক জিনিস হয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে তিনি রিজিড, অর্থাৎ আমি আমার মুসলিম ভোট চাই। দেখুন, এটাই হচ্ছে বাস্তব সত্যি। কারণ তিনি বলেন দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয় ইফতার পার্টিতে যাওয়ার আগে। তার সেই ভিডিও এখনো পাওয়া যাবে ইন্টারনেটে। অর্থাৎ আমি কোনো কথা বানিয়ে বলছি না। রাজনীতির দৃষ্টিতে দেখতে গেলে মাথায় হিজাব পরে তিনি বোঝাতে চেষ্টা করেন যে আমি তোমাদের লোক। আবার তিনি দুর্গা মণ্ডপে চণ্ডীপাঠ না করে, চণ্ডীপাঠের জায়গায় না করে প্রকাশ্য একটা স্টেজের ওপরে দাঁড়িয়ে চণ্ডীপাঠ করে দেন, তাতে ভুল মন্ত্র উচ্চারিত হয়। আবার সরস্বতী মন্ত্র তিনি ভুল বলে ফেলেন। অবশ্য তাতে আমাদের হিন্দু সনাতন সমাজের কিচ্ছু যায় আসে না, কারণ আমরা ভুলভাল মন্ত্র শোনা বা ভুলভাল মন্ত্র বলা এসব রাজনীতি নেতাদেরকে সেভাবে পাত্তা দিই না, যে যা বলছে বলছে। কিন্তু এই রাম মন্দির ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড বুঝিয়ে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি করতে চাইছেন, কিন্তু সেটা বুমেরাং হয়ে ঘুরে আসবে কিন্তু মমতা ব্যানার্জির কাছে। বলছি, আপনারা জানেন 22 তারিখের অনুষ্ঠান সব জায়গায় পালন করা হবে, গোটা দেশ জুড়ে পালন করা, এমনকি বিদেশেও পালন করা হচ্ছে। সব জায়গায় সর্বত্র পালন করা হবে। যেখানেই সনাতনীরা আছে, হিন্দুরা আছে, তারা সবাই পালন করবে। 500 বছরের গ্লানি সেটা মুছছে, গর্ব তো সবার হবে। রামলালা আবারও বসবে তার নিজের জায়গায়, গর্ব হচ্ছে সবার। সেরকম জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যে মমতা ব্যানার্জি সংহতি মিছিল করছেন। দেখুন, সংহতি মিছিল সঙ্গত কারণে করুক বা অসঙ্গত কারণে করুক, কোনো মিছিল নিয়ে আমাদের কিছু যায় আসে না। কিন্তু কেন 22 তারিখে বাঁচা হলো? আপনারা জানেন কংগ্রেস, অর্থাৎ জাতীয় কংগ্রেস, যারা কি ইন্ডি জোটপট তৈরি করেছে, তাদের একটা পদযাত্রা চলছে, ভারত জোড়ো ন্যায় যাত্রা। এটা কিন্তু আগে তৈরি করে ফেলেছে। কাজে তারা 22 তারিখে যে সমস্ত প্রোগ্রাম করবে, তাতে লোকেরা বলছে এরা অযোধ্যার রামের দিকে না গিয়ে রাস্তায় রাজনীতির দিকে যাচ্ছে। এটা একটা দিক, কারণ তারা আগে তৈরি করে ফেলেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদম 22 তারিখেই প্রোগ্রাম নিল, যেটা অন্যান্য রাজ্যের রাজনীতির নেতারা কেউ ভাবতেও পারে না। যে রাজ্যে কেরল, সেখানেও কিন্তু এসব ভাবেনি, মানে সিপিএম কমিউনিস্ট যে রাজ্য, সেখানেও কিন্তু এসব ভাবেনি।
না ভেবেছে অন্যান্য কোনো রাজ্যে, যেখানে সনাতন ধর্মকে শেষ করার কথা বলা হয়, উদয়নিধি স্টালিনের মতো লোকেরা যেখানে আছে, সেখানেও কিন্তু সেদিনকে ওই সংহতি যাত্রার নাম করে কোনো মিছিল করার কথা তারা ভাবেনি। তার কারণ একটাই, তারা জানে এরকম মিছিল করলে টাসল হতে পারে, গন্ডগোল হতে পারে। এবং পশ্চিমবঙ্গ হচ্ছে যে জায়গা, সেখানে কিন্তু এরকম গন্ডগোল আমরা দেখেছি। একদিকে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে লোকেরা যাবে, আরেকদিকে জয় বাংলা ধ্বনি দিয়ে লোকেরা আসবে, শান্তি শৃঙ্খলার সঙ্গে সবকিছু হবে। এটা কল্পনা করলে আমার মনে হয় মানে কল্পনা করা ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছেও খারাপ। আদালতের নির্দেশে সবকিছু হবে শর্ত সাপেক্ষে, তবে আদালতের নির্দেশটা এক্ষেত্রে না দিলেই ভালো হতো বলে আমার মনে হয়। জানি না আদালত কি ভেবেছেন, হয়তো সবারই অধিকার আছে, কিন্তু একটা প্রশ্নও আছে। কোনো একটা মুসলিম যদি অনুষ্ঠান হয়, সেই সময় কি কোনো বিজেপি শাসিত রাজ্যে যদি কোনো মিছিল করে, সংহতি মিছিল বা কোনো কিছু মিছিল, সেটা কি ঠিক হবে? আর উত্তরপ্রদেশ যোগী রাজ্য, সেখানে যোগী রাজ্যে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী ঠিক করলেন যে আজকের দিনে আমাদের বিজেপির একটা মিছিল হবে, সেটা কি ঠিক হতো? উত্তর হচ্ছে না। তার জন্য সবাই হামলে পড়তো, বুদ্ধি বেঁচে খাওয়া লোকেরা থেকে শুরু করে সবাই লাফিয়ে পড়তো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য হয়তো আরো এক দফা বিফ খেয়ে নিতেন, মানে গরুর মাংস খেয়ে নিতেন। কিন্তু এক্ষেত্রে কিছুই হচ্ছে না, সবাই চুপচাপ হয়ে আছেন, সবাই দেখছেন রাজনীতি ফায়দা নেওয়ার জন্য। শুধুমাত্র বিজেপির শুভেন্দু অধিকারী দৌড়ে গেছেন, বা বিজেপি দৌড়চ্ছে আদালতে যে এটা বন্ধ করুন, এটা বন্ধ করুন। আদালতের নির্দেশ মানতে সবাইকেই হবে। আমরা বলতে পারি না যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের মতো যে ভাইপোর বাড়িতে সিবিআই আসছে, ইডি আসছে, এটা বিজেপি করাচ্ছে। এটা আদালতের নির্দেশ, আমরা জানি। আদালতের নির্দেশকে কখনো এরা হাতিয়ার করে নেয়, কখনো এরা আদালতের নির্দেশকে সরিয়ে দিয়ে বলে দেয় এটা বিজেপি করছে। সেই জায়গায় আমরা সাধারণ মানুষ নেই, আমরা জানি আদালতের নির্দেশ মানতে হবে, মিছিল হবে। কিন্তু এই সংহতি মিছিল করে আমার মনে হয় রাজনীতিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাক ফুটে যাচ্ছে। দেখুন, জাতীয় ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মানে তৃণমূল কংগ্রেসের গুরুত্ব নেই। এই ইন্ডি জোট মার্কা পিন্ডি চটকানো জিনিসের মধ্যে থাকতে পারে, কিন্তু বাস্তব ক্ষেত্রে হচ্ছে এদের কোথাও কিছু নেই। অভিষেক ব্যানার্জি টুইট করেন যে কংগ্রেসের থেকে আমরা উপরে আছি। আসামে একটা নির্বাচন ছোটখাটো হয়েছিল, সেখানে ভোটের পার্সেন্টেজ বেড়েছে, কিন্তু দেখা যাবে নোটার চেয়ে কম আছে। তো সেরকম জায়গায় এই লড়াই লড়া তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে লবণাঙ্কা, কিচ্ছু নেই, কিন্তু নামে তার সর্বভারতীয়। অর্থাৎ ছাল নাই কুত্তার নাম তার বাঘা, এই যে কথাটা আছে প্রবাদ বাক্য, সেই টাইপেরই হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই দলটার সর্বভারতীয় স্তরে কোনো কিছু আর অস্তিত্ব নেই, একটা আঞ্চলিক দলে পরিণত হয়েছে। যাই হোক, যে কোনো দল যে কোনো নাম দিতে পারে, সবাই নাম দিতে পারে। আমিও বলতে পারি রুদ্রবার্তা হচ্ছে বিশ্বব্যাপী রুদ্রবার্তা, বিশ্বব্যাপী রুদ্রবার্তা, হ্যাঁ নামটা ঠিক বলেছি, বলতেই পারি, তাতে কিছু যায় আসে না। আমার ইচ্ছে আমার নাম দিতে পারি। তৃণমূল কংগ্রেস সেরকমই, নিজের প্রপার্টি, যা ইচ্ছে করতে পারে, মানে আমাদের ব্যবসা, আমাদের রাজনীতি দল, আমার ইচ্ছে আমি যা বলবো। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় হতে পারে, কিন্তু এই সর্বভারতীয় তকমা নিয়ে এই তৃণমূল কংগ্রেস আগামী দিনে এগোলে গোটা দেশের লোক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিরূপ হয়ে থাকবে। বাংলার বুকে থাকা যারা সেকুলারিজম দেখান, তারা কি করবেন আমি জানি না। যারা 500 টাকা 1000 টাকার জন্য অনেক কিছু ভাবেন, তাদের কথাই ভাবছি না। বা যারা এই সায়নী ঘোষের মতো মানুষকেও ভোট দেন, তাদের কথা আমি বলছি না। সায়নী ঘোষের বিরুদ্ধে কেন আমি বলছি, কথাটা হচ্ছে শিবলিঙ্গের মাথায় কন্ডম পড়ানো ছবি পোস্ট করা, সায়নী ঘোষকে ভোট দেওয়া মানে শিবলিঙ্গকে অপমান করা আমি ভেবেছিলাম। সেক্ষেত্রে তবুও সায়নী ঘোষ ভোট পায়, কাজে তারা কি ভাববেন আমি জানি না। তবে আপামর ভারতবাসীর মধ্যে পশ্চিমবঙ্গবাসী যারা আছেন, মানে যারা এখনো পর্যন্ত সনাতন ধর্মটাকে নিজের মনে করেন, যারা ভাবেন হ্যাঁ মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের ভব্য মন্দিরে রামলালার পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে, বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হবে, এটা একটা ভালো জিনিস এবং এর জন্য আমরা সবাই যাব। দেখুন, আমি আমার নিজের অভিজ্ঞতা বলছি, আমি রাস্তায় বেরিয়ে এমন কাউকে দেখছি না যারা আওয়াজ তুলছে না জয় শ্রীরাম। ফুল কিনতে যাই আমি বাজারে, ফুল কিনতে গেলেও শুনতে হচ্ছে জয় শ্রীরাম দাদা, জয় শ্রীরাম দাদা। এই জয় শ্রীরাম ধ্বনিটা কিন্তু সবার মুখে এসে গেছে। একজন আরেকজনের সঙ্গে কথা বলছে, কোনো একটা যাচ্ছে মোস্ট প্রবাবলি ঠাকুরের মাথায় জল দিতে, শিব ঠাকুরের মাথায় জল দিতে যাচ্ছিল, তারাও বলতে বলতে যাচ্ছে জয় শ্রীরাম। গত মঙ্গলবার দিন যারা বড় কাছারি যাচ্ছেন, তাদের দেখছি তারা যাওয়ার সময়, বড় কাছারি যাওয়ার সময় যারা রাস্তা দিয়ে যান, তারা কিন্তু অন্য কোনো স্লোগান দেয় না, এমনি ঢাক বাজাতে পারে। তাদের মধ্যে দেখি 2-4 জন ছেলে বলছে জয় শ্রীরাম। এই একটা আবেগ কাজ করছে, আর সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংহতি মিছিল পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে তিনি কি চান, আর তার চাওয়াটাই কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবে। দেখুন, সংহতি মিছিলের জন্য কি হতে পারে, যদি কোনো কারণে গন্ডগোল হয়, তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবনের মতো দাগ হয়ে গেল, কারণ তিনি
রামের উদ্বোধনে, রাম মন্দির উদ্বোধনের দিনেই এই মিছিলটা করে গন্ডগোল পাকানোর চেষ্টা করলেন বাংলা জুড়ে। এটা হবে। আর যদি কিচ্ছু না হয় তাও এই মিছিল করার সঙ্গে সঙ্গে কিন্তু দেশ জুড়ে একটা বার্তা যাচ্ছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দিরের বিরোধিতা করার জন্য রাস্তায় নেমেছেন। রাম মন্দিরে আপত্তি কোথায়? 6ই ডিসেম্বর নিয়ে অনেকেই কালা দিবস পালন করেন, অনেকেই সেটা নিয়ে সংহতি যাত্রা করেন, হ্যান ত্যান সেকুলারিজম যারা মানেন, যারা ভাবেন না যে বাবর মন্দির ভেঙেছিল সেটাও অনুচিত কাজ ছিল, সেই বাবরের মন্দিরটা যেটা ভেঙে দেওয়াটা সেটা সবচেয়ে অনুচিত কাজ, এবং যেখানে যেখানে মন্দির ভাঙা সেটা হচ্ছে সবচেয়ে বড় বড়চিত কাজ, সেটা যারা ভাবেন না, যারা ভাবেন ওইটাই ভুল হয়েছিল, তারা রাস্তায় নামেন, তারা সংহতি যাত্রা করেন বা তারা অন্য কিছু করেন। কিন্তু এখন কেন, যখন সুপ্রিম কোর্টের নির্দেশ ওখানে রাম মন্দির তৈরি হচ্ছে, সেখানে কেন কেন গোটা দেশ গোটা বিশ্ব যেখানে তাকিয়ে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন করলেন? তার উদ্দেশ্য যাই হোক, কিন্তু সফল হচ্ছে না। কারণ এই রাজ্যে এবার মানুষ বুঝতে পারছে যে কোথায় যাচ্ছে। আর এই মিছিলটা করার ফলে গন্ডগোল হলেও যা মমতা বন্দ্যোপাধ্যায় বদনাম হলেন, আর না হলেও মমতা বন্দ্যোপাধ্যায় সংগতি মিছিলের জন্য দাগ হয়ে গেল তার জীবনে, যে তিনি রাম মন্দির বা রামের বা হিন্দুত্বের আবেগের পরিপন্থী, অর্থাৎ বিপরীত দিকে আছেন। আমি তো আমার তরফ থেকে যুক্তি দিলাম, আপনি কি ভাবছেন? আপনার কি মনে হচ্ছে আমি যে কথাগুলো বললাম ঠিক, নাকি আমি ভুল বললাম? আমার যেটা মনে হয়েছে আমি আপনাদের বললাম। আমি একজন সনাতনী, ভারতবর্ষ আমার দেশ, ভারত মাতাকে আমি মেনে চলি, কিন্তু তারপরেই যাকে মানি সেটা হচ্ছে আমার ধর্ম। তো সেই ধর্মের যখন কোনো একটা সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের দিনই কোনো একটা যাত্রা বা মিছিল করাটা ঠিক কি? সেখানে যদি গন্ডগোল হয় তার দায় কে নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় আজ আছেন, 2026-এর পরে থাকবেন না। আপনি লিখে রাখুন, পৃথিবীর কারোর ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে আর টিকিয়ে রাখতে পারে। এই দল যাবেই যাবে। দুর্নীতির পাকে ডোবা ধর্মবিরোধী এই দলটা টিকবে না, লিখে রাখুন। তো সেখানে দাঁড়িয়ে এই যে 22 তারিখে কোনো গন্ডগোল যদি হয়ে যায়, তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নেবেন না, যেভাবে সিপিএম নেয় না, যেভাবে কংগ্রেস নেয়নি, সব ঘাট থেকে ঝেড়ে ফেলে দিয়েছে। মরিচঝাঁপি থেকে শুরু করে বিজন সেতু হত্যা, সমস্ত কিছু, সাইবাড়ি, তারপরে নন্দীগ্রাম, সব কিছু দেখুন হারিয়ে গেছে, সব ঘাট থেকে দায়িত্ব ছেড়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্ষমতায় এসেও সারদা রোজভ্যালি দায়িত্ব ঘাট থেকে ঝেড়ে ফেলেন। আগামী দিনে এই দাবা কিছু হয়ে গেলে তার দায়িত্ব ঝেড়ে ফেলবেন, কিন্তু আপনার আমার ক্ষতি হয়ে যাবে। তাই 22 তারিখে যারা যারা বেরোবেন ভাবছেন এই সংহতি মিছিলে, তারা একটু ভেবে চিনতে বেরোবেন, কারণ দাগ না আপনাদের গায়ে লেগে যায়। রামের আবেগ, হিন্দুত্বের আবেগ কাজ করছে গোটা দেশ জুড়ে, সেখানে বিপরীত দিকে যাওয়া দাগ লেগে যাওয়ার খাম। ভাববেন, ভাবানোর জন্য রুদ্রবার্তা ছিল, আমার চেষ্টা ছিল বা প্রচেষ্টা ছিল আপনাদের জানানোর, যেটা আমার ভাবনা। এবার আপনি সেই ভাবনার সঙ্গে একমত হলে লাইক করবেন, যদি মনে আমি ভুল বলেছি কমেন্টস করে জানাবেন, যদি মনে ঠিক বলেছি কমেন্টস করে জানাবেন। আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তায়। অবশ্যই খেয়াল রাখবেন। আর হ্যাঁ, রুদ্রবার্তা টুডেটাও অবশ্যই দেখবেন। আজ থেকে আবার শুভ। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ, জয় শ্রীরাম।